বছর, যা বদলে দিয়েছিল উপমহাদেশের মানচিত্র। তৈরি হয়েছিল এক ইতিহাস। রক্ত, চোখের জল, বুলেটের শব্দ আর একটি জাতির মুক্তির অদম্য আকাঙ্ক্ষা, এই সব কিছু একত্রিত হয়ে হয়েছিল এক নতুন দেশের জন্ম। এই সালেই ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল উপমহাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রক্তক্ষয়ী সংঘাত। এই যুদ্ধের মূল কেন্দ্র ছিল পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত, যেখানে রাজনৈতিক বৈষম্য, জাতিগত নিপীড়ন আর গণতন্ত্র হরণ সবকিছু একত্রিত হয়ে সৃষ্টি হয়েছিল এক ভয়ঙ্কর সংকট। এই সংকট সৃষ্টি হওয়ার পেছনে কারণগুলি ছিল 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার সময় দুটি অঞ্চলে বিভক্ত ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই সময় এই দুটি অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক, ভৌগোলিক, রাজনৈতিক এবং ভাষাগত দিক থেকে অনেক পার্থক্য ছিল। পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান প্রায় 1600 কিলোমিটার ভারতের ভূখণ্ডের দ্বারা বিচ্ছিন্ন ছিল, যার ফলে শাসন ব্যবস্থা কঠিন হয়ে পড়েছিল। তাছাড়া সম্পদ ও ক্ষমতা পশ্চিম পাকিস্তানি অভিজাতদের হাতেই কেন্দ্রীভূত ছিল। অন্যদিকে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন প্রায়শই অবহেলিত ছিল। এছাড়াও বাংলা পূর্ব পাকিস্তানের প্রধান ভাষা হওয়া সত্ত্বেও উর্দুকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করে। এর ফলে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং ঐতিহাসিক ভাষা আন্দোলনে পরিণত হয়। 1952 সালে এই আন্দোলন চরমে পৌঁছয়, যখন বেশ কিছু ছাত্র বিক্ষোভকারী পুলিশের হাতে নিহত হন। উত্তেজনার আরও একটি উৎস ছিল পোশাকের সাথে সম্পর্কিত। মহিলারা ঐতিহ্যগতভাবে শাড়ি পরতেন, কিন্তু পাকিস্তানের কর্মকর্তারা শাড়িকে হিন্দু পোশাক হিসেবে দেখতেন, তাই এই ব্যবহার নিষিদ্ধ করতে চেয়েছিলেন। এই সব কিছু বিভিন্ন কারণে পূর্ব পাকিস্তানের জনগণের ভিতরে ধিকে ধিকে আগুন জ্বলতে থাকে। সেই আগুন দাবানল সৃষ্টি হয় একটি ঘটনায়। 1970 সালের ডিসেম্বরে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয়তাবাদী নেতা মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান রহমানকে নতুন সরকার গঠন এবং পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার অনুমতি দিতে অস্বীকৃতি জানান, যার ফলে সমগ্র অঞ্চলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। 1971 সালের মার্চ মাসে খান সেনাবাহিনীকে বিক্ষোভ দমন করার নির্দেশ দেন। এই মিশনের নাম দেন অপারেশন সার্চলাইট। 9 মাস ব্যাপী পাকিস্তানের সেনারা এই অভিযান চালায়। এই অভিযানের সময় তারা সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, সাধারণ বুদ্ধিজীবীদের ওপরে বর্বর গণহত্যা চালায়। তার সাথে তারা ব্যাপক নৃশংসতা চালায়, যার মধ্যে যৌন নির্যাতন এবং লক্ষ লক্ষ নারী ধর্ষণ অন্তর্ভুক্ত ছিল। এই সময়কালে পাকিস্তানে একটি সংগঠিত প্রতিরোধ আন্দোলনের উদ্ভব হয়। এই সংগঠনটির নাম দেওয়া হয় মুক্তি বাহিনী। এরা বিশ্বাস করত ভারতের বিহার থেকে আসা মুসলিমরা বিহারি মুজাহিদ। এরা পাকিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করত। এই মুক্তি বাহিনী একটি সশস্ত্র প্রতিরোধ শুরু করে, যা বাংলাদেশের মুক্তি যোদ্ধা নামে পরিচিত। এই সময় পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে লক্ষ লক্ষ শরণার্থী ভারতে এসে আশ্রয় নেয়, যার ফলে মানবিক ও কূটনৈতিক চাপের পাশাপাশি ভারতের উপরে বিপুল আর্থিক ও নিরাপত্তাগত চাপের সৃষ্টি হয়। তাই ভারত সরকার পাকিস্তানের বর্বরতার প্রতিবাদ জানিয়ে শুরু করেন আন্তর্জাতিক প্রচার। অপরদিকে ভারত গোপনে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয় এবং পরে অস্ত্র, শিবির এছাড়াও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে সাহায্য করে। এই বিদ্রোহীদের গোপনে সাহায্যের জন্য ভারত সরকারের প্রচুর পরিমাণে সম্পদ ব্যয় করেছিল। 1971 সালের 9 আগস্ট ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শান্তি, বন্ধুত্ব, সহযোগিতার চুক্তি হয়। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, বিশেষ করে কোল্ড ওয়ারের সময়। এই চুক্তি পরে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যথেষ্ট প্রভাব ফেলেছিল ভারতের পক্ষে। অন্যদিকে 27 মার্চ মেজর জিয়াউর রহমান মুজিবুর রহমানের নেতৃত্বে
পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে এবং নাম দেয় বাংলাদেশ। ঘটনাটা এতটাও সহজ ছিল না, যার ফলে প্রচুর নির্যাতন শুরু হয়, গণহত্যা, নারীদের ধর্ষণ শুরু হয়ে যায়। আমেরিকার সমস্ত ঘটনা জেনেও পাকিস্তানের এই ঘৃণ্য অপরাধকে সাপোর্ট করে, কারণ চীনের সাথে সম্পর্ক তৈরির মাধ্যম ছিল পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন নিতে তৈরি হয়। ভারত প্রথমে ইনডাইরেক্টলি ভাবে মুক্তিযুদ্ধতে সাহায্য করে ও মুক্তি বাহিনীর নেতাদের ভারতে আশ্রয় দেয়। 10ই এপ্রিল 1971-এ কলকাতাতে আওয়ামী লীগ বাংলাদেশ সরকার গঠন করে। মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রেসিডেন্ট এবং তাজউদ্দিন আহমদকে প্রাইম মিনিস্টার হিসেবে বেছে নেয়। ভারতের এই পদক্ষেপের জন্য পাকিস্তান 3রা ডিসেম্বর অপারেশন চেঙ্গিস খাঁ লঞ্চ করে। পাকিস্তান ভারতের 11টা এয়ারফিল্ড এর উপর হামলা চালায়। ভারত সরকার তৎক্ষণাৎ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভারতীয় এয়ারফোর্স পাল্টা জবাব দিতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ এয়ারবেসগুলিকে টার্গেট করে ধ্বংস করে দেয়, যার ফলে পাকিস্তানের এয়ারফোর্স কিছুদিনের জন্য ইনঅ্যাক্টিভ হয়ে যায়। অপরদিকে ভারত বাংলাদেশেরও এয়ারফোর্সগুলিকে উড়িয়ে দেয়। ভারত জানতে পারে করাচি পোর্ট পাকিস্তান নেভির হেডকোয়ার্টার এবং সমস্ত ট্রেড করাচি পোর্টের মাধ্যমেই করা হয়। যদি তা ধ্বংস করে দেওয়া যায় তাহলে পাকিস্তান ইকোনমিক্যালি দুর্বল হয়ে পড়বে। সেই জন্য ভারতের নৌবাহিনী করাচির দিকে রওনা দেয়। এই অপারেশনের নাম দেয় অপারেশন ট্রাইডেন্ট। এই অপারেশনে পাকিস্তানের ওয়ারশিপ ডেস্ট্রয়ার পিএনএস খাইবার, পিএনএস চ্যালেঞ্জার এবং পিএনএস মহাফিজ এর উপর মিসাইল অ্যাটাক করে সমুদ্রে ডুবিয়ে দেয় এবং পাকিস্তানের অয়েল স্টোরেজকেও উড়িয়ে দেয়। 7 দিন চেষ্টা করেও সেই আগুন নেভাতে পারেনি। পাকিস্তান প্রতিশোধ নেওয়ার জন্য ওখা পোর্টকে টার্গেট করে, কিন্তু ভারত আগে থেকে জানতে পেরে সব ব্যাটেলশিপকে সরিয়ে দেয়, ফলে পাকিস্তান সফল হতে পারেনি। অন্যদিকে আইএনএস বিক্রান্ত বে অফ বেঙ্গলের উপরে দাপিয়ে বেড়াচ্ছিল, যা ছিল পাকিস্তানের কাছে আতঙ্ক। সেই জন্য পাকিস্তান আইএনএস বিক্রান্তকে ধ্বংস করবার জন্য সাবমেরিন পিএনএস গাজীকে অ্যাক্টিভ করে। পিএনএস গাজী যখন বে অফ বেঙ্গলের দিকে এগিয়ে আসে তখন ভারত জানতে পারে এবং আইএনএস বিক্রান্তকে সরিয়ে দিয়ে তার জায়গায় আইএনএস রাজপুতকে খাড়া করে। তারপর খবরের মাধ্যমে রটিয়ে দেয় আইএনএস বিক্রান্ত বিশাখাপত্তনম বন্দরে অবস্থান করছে। পিএনএস গাজী আইএনএস রাজপুতের দিকে এগিয়ে যায়। পাকিস্তান নেভি কিছু বুঝে ওঠার আগে আইএনএস রাজপুত পিএনএস গাজীর ওপরে অ্যাটাক করে ধ্বংস করে দেয়। এইভাবে পাকিস্তান মিশনের ওপরে জল ঢেলে দেয়। পাকিস্তান আর্মি খবর পায় ভারতের রাজস্থানের লঙ্গরওয়ালা বর্ডারের কাছে ভারতের সেনা কম আছে। তারা প্ল্যান করে লঙ্গরওয়ালা বর্ডার দিয়ে দিল্লি পর্যন্ত এগিয়ে যাবে। পাকিস্তান 2000 সেনা, ট্যাঙ্ক ও ভেহিকেল নিয়ে আক্রমণ করে। মেজর কুলদীপ সিং 120 জন সেনা নিয়ে তাদের বিরুদ্ধে লড়তে থাকে এবং পাকিস্তানের বেশ কিছু ট্যাঙ্ক, ভেহিকেল ও সেনাবাহিনী ধ্বংস করে দেয়। সকালে ইন্ডিয়ান এয়ারফোর্সের সহযোগিতায় পাকিস্তানের সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে পরাজিত করে এবং পাকিস্তানের প্রায় 3600 স্কয়ার কিলোমিটার এরিয়া ছিনিয়ে নেয়। এই হার ছিল পাকিস্তানের সবচেয়ে বড় হার। অপর দিকে 8 ডিসেম্বর ইন্ডিয়ান নেভি করাচির দিকে আবার এগিয়ে যায় এবং পাকিস্তান পেট্রোল ভেসেল, কেমারি অয়েল রিজার্ভ সেন্টার এবং ফুয়েল ট্যাঙ্কারের উপরে অ্যাটাক করে পাকিস্তানের 50% অয়েল স্টোরেজ নষ্ট করে দেয়। এতে পাকিস্তানের অর্থনীতিতে বহু বড় ঝটকা লাগে। পাকিস্তান এই যুদ্ধের ভরাডুবি থেকে উদ্ধার পেতে ইউনাইটেড নেশনের দরজায় কড়া নাড়ে এবং ভারতকে যুদ্ধ থেকে বিরত থাকতে
অ্যাপিল করে। তাতে আমেরিকা, চীন, ব্রিটেন, পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের উপরে সিজফায়ারের প্রেসার ক্রিয়েট করে। কিন্তু এইখানে রাশিয়া ভারতের সাথে বন্ধুত্বের মর্যাদা রেখে ভেটো প্রয়োগ করে। ভারতের নৌবাহিনী ও বিমান বাহিনী পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সমস্ত যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করে দেয় এবং বাংলাদেশের উপরে অফেন্সিভ অ্যাটাকের জন্য ভারতীয় সেনা প্রস্তুত হয়। তখন আমেরিকা জানতে পেরে তাদের 7th ফ্লিট টাস্ক ফোর্স বে অফ বেঙ্গলের দিকে এগিয়ে নিয়ে যায় এবং ব্রিটেনও HMS ইগলকে আরব সাগর থেকে রওনা করে দেয়। পাকিস্তান নিশ্চিত হয়ে যায় যে তারা যুদ্ধে জিতবে। অপরদিকে ভারত বেশ চাপে পড়ে যায়, কারণ ভারতীয় নৌবাহিনী অত শক্তিশালী ছিল না এবং ভারত এই কথা রাশিয়াকে জানাতেই রাশিয়া তাদের 10th অপারেটিভ ব্যাটেল গ্রুপকে রওনা করে দেয় আমেরিকা এবং ব্রিটেনের নৌবাহিনীকে কাউন্টার করার জন্য। এই দুই নৌবাহিনী রাশিয়ার নৌবাহিনীর অস্তিত্ব জানতে পেরে তারা পিছিয়ে যায়। 9th অগস্ট ইন্দো রাশিয়ার চুক্তি অনুযায়ী কোনো তৃতীয় দেশ অংশ নিলে রাশিয়া ভারতের পক্ষে যোগদান করবে। রাশিয়ার চুক্তির মান রেখেছিল। রাশিয়া শুধু পলিটিক্যাল নয়, সামরিক অস্ত্র দিয়েও ভারতের পাশে দাঁড়িয়েছিল। ভারত এই সুযোগে পাকিস্তান সেনার উপরে প্রবল আক্রমণ চালায়। অপরদিকে মুক্তিবাহিনী গরিলা আক্রমণে পাকিস্তান সেনাদের কোমর ভেঙে যায়। 12 ডিসেম্বরের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বড় হারের সম্মুখীন হয়। ভারত পাকিস্তান যুদ্ধে ভারত পশ্চিম পাকিস্তানের প্রায় 13,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া দখল করে নেয়। পাকিস্তান এই হাত থেকে রক্ষা পেতে আমেরিকার দ্বারস্থ হয় সিজফায়ারের জন্য এবং আমেরিকার রাষ্ট্রপতির সাথে আলোচনা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পাকিস্তান সেনা ততক্ষণে ভারতীয় সেনাবাহিনীর কাছে সারেন্ডারের জন্য রেডি হয়ে যায়। পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল AAK নিয়াজিকে ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল JFR জ্যাকব সারেন্ডার করার প্রপোজাল দেয়। 16 ডিসেম্বর 1971 সালে ঢাকাতে পাকিস্তানের 93,000 সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর সামনে সারেন্ডার করে। এটা ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সবচেয়ে বড় সারেন্ডারের ঘটনা। অথচ পাকিস্তানের সবচেয়ে বড় পত্রিকা ডন তার পেপারে পাকিস্তান জিতছে এবং খান সিজফায়ার করছে এই ঘটনা বড় বড় করে ছাপায়। পাকিস্তানের এই লজ্জাজনক হারের সাথে সাথে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। অন্যদিকে মুজিবুর রহমান মুক্তি পান। তিনি 1971 সালের 26শে মার্চ অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তান সেনার দ্বারা অ্যারেস্ট হয়েছিলেন। মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন। ভারত সরকার তাকে শুভকামনা জানান। 1972 সালে ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি হয় এবং তাতে পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেয়। তার বদলে ভারত পাকিস্তানকে 13,000 স্কোয়ার কিলোমিটার জমি এবং 93,000 সেনাকে ফিরিয়ে দেয়। 1974 সালে UN বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেয়। অসংখ্য মানুষের বলিদানের ফলস্বরূপ বাংলাদেশের এই স্বাধীনতা, যা বাংলাদেশিরা আজ ভুলতে বসেছে।